প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শব্দের গঠন নিয়ে, প্রত্যয়ের সাহায্যে, সমাসের সাহায্যে। তো আজকে আমরা আলোচনা করব বাক্য নিয়ে। তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো বাক্য। আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো বাক্যর সাথে যেহেতু শব্দ রিলেটেড, এজন্য আমরা শব্দ সম্পর্কে একটু আলোচনা করে নিই যে শব্দ কি। একাধিক ধ্বনি যখন একত্রিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে সেটি হলো শব্দ। তেমনি একাধিক শব্দ একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে বা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় বাক্য। কখনো কখনো এক শব্দ বাক্য হতে পারে, আবার কখনো কখনো একাধিক শব্দ একত্রিত হয়ে বক্তার মনোভাব প্রকাশ করতে পারে, তখন সেটাকে আমরা বলবো বাক্য। তাহলে বাক্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা, তাহলে সেটা বাক্য হবে। আর শিক্ষার্থীবৃন্দ যারা লাইভে আছো তারা অবশ্যই শ্রেণী, রোল এবং নাম লিখে কমেন্টস করো। তো বাক্যের সংজ্ঞাটা আমরা এভাবে সাজাতে পারি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা। সংজ্ঞাটা আমরা এভাবে সাজাই যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে। দেখো, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাই বাক্য। তাই যে সুবিন্যস্ত পদসমষ্টি, সুবিন্যস্ত বলা হয়েছে এ কারণে যে পদগুলো পরপর সাজালেই হবে না, সেখানে অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। যদি আমরা সেটা পরে আলোচনা করব, পরে দেখব। তাহলে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাই হলো বাক্য। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন পাখিরা আকাশে উড়ে। পাখিরা আকাশে উড়ে। তো এখন এখানে দেখো অনেকগুলো পদ বা শব্দ, পাখিরা আকাশে উড়ে। তো অনেকগুলো পদ মিলে যখন একটি বাক্য তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবা, রা বিভক্তিটা সাধারণত ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয় না, তবে কখনো কখনো কবিতার বা মাত্রা বিন্যাসের, ছন্দ বিন্যাসের মিল রক্ষা করার জন্য এই ইতর প্রাণী পাখির শব্দের সাথেও রা বিভক্তি যুক্ত হয় মাঝে মাঝে। আচ্ছা, তো এজন্য আমরা পাখি শব্দের সাথে রা বিভক্তি যোগ করেছি, বহুবচন শব্দ, বহুবচন বোধক। কিন্তু সচরাচর পাখির শব্দে রা বিভক্তি হয় না, কিন্তু কবিতার ছন্দে বা মাত্রা বিন্যাসের ক্ষেত্রে রা বিভক্তি যুক্ত হয়। এজন্য আমরা রা দিয়েই করলাম যে পাখিরা আকাশে উড়ে। বা আমরা প্রতিদিন স্কুলে যাই। দেখো, এখানে পাখিরা আকাশে উড়ে, আমরা প্রতিদিন স্কুলে যাই। তো এগুলো কি অনেকগুলো পদ একত্রিত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। একাধিক শব্দ বা পদ একত্রিত হয়ে সুবিন্যস্ত। সুবিন্যস্ত মানে হলো কোনটির পর কোনটি বসালে বাক্যটি অর্থ প্রকাশ করতে পারবে, সেটাকে বলা হয় সুবিন্যস্ত।
পদসমষ্টি মানে এই যে অনেকগুলো পদের সমন্বয়, এটাকে বলা হয় পদসমষ্টি। কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ যে কোনো একটা বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ করতে পেরেছে, যে কি পাখিরা আকাশে ওড়ে, আবার আমরা প্রতিদিন স্কুলে যাই। তো এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে এবং সুবিন্যস্তভাবে পদগুলো সাজানো আছে, তাই এটিকে বলা হয় বাক্য। তো আমরা সংজ্ঞার সাথে মিলিয়ে নিলাম। এবারে আমরা দেখব বাক্যের অংশ। একটি বাক্যের সাধারণত দুটি অংশ থাকে। একটি বাক্যের সাধারণত দুটি অংশ থাকে। একটি বাক্যের সাধারণত দুইটি অংশ থাকে, যথা এক, উদ্দেশ্য, দুই, বিধেয়। অর্থাৎ একটি বাক্যের সাধারণত দুইটি অংশ থাকে, একটি হলো উদ্দেশ্য আর একটি হলো বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় কি, এটা তোমরা যখন ইংরেজি ব্যাকরণ পড়ো, ইংরেজি গ্রামার পড়ো, সেখানে কিন্তু এই কথাগুলো পেয়েছো, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হলো বিধেয়। তারপরে আমরা একটু উদাহরণগুলো ক্লিয়ার করি। যেমন দেখো, আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম সেই উদাহরণটা দেখি। আমরা প্রতিদিন স্কুলে যাই। দেখো, এটি একটি বাক্য। এখন এই বাক্যে কাদের সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে, মানে সাবজেক্টকে বা কর্তাকে, আমরা। এখানে আমরা সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে, এই জন্য আমরা, এটা হলো উদ্দেশ্য। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য। এই বাক্যটিতে কার সম্পর্কে বলা হয়েছে, আমরা সম্পর্কে বলা হয়েছে, আমরা হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়ে থাকে এটা হলো বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়ে থাকে সেটা হলো বিধেয়। আবার আমরা একটু ক্লিয়ার হই, এই বাক্যটি কার সম্পর্কে বলা হয়েছে, যে কোনো বিষয়, বর্ণনা, কথা কার সম্পর্কে বলা হয়েছে, আমরা সম্পর্কে। অর্থাৎ আমরা প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন স্কুলে যাওয়ার কাজটা কাদের সম্পর্কে বলা হয়েছে, আমরা সম্পর্কে। যার সম্পর্কে বলা হয়েছে সে হলো উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেগুলো হলো বিধেয়। তা আমরা উদ্দেশ্য এবং বিধেয় দুটো শিখতে পেরেছি। এবারে আমরা শিখব একটি আদর্শ বাক্যের কতগুলো বৈশিষ্ট্য বা গুণ থাকতে হয়। একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। দেখো, একটি আদর্শ বা সার্থক বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতেই হবে। অর্থাৎ একটি আদর্শ বাক্য যদি হতে হয় বা একটি সার্থক বাক্য যদি হতে হয়, তাহলে অবশ্যই সেখানে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই গুণ তিনটি বা বৈশিষ্ট্য তিনটি কি, যেমন এক নম্বরে হলো আকাঙ্ক্ষা, দুই নম্বরে হলো আসক্তি, তিন নম্বরে হলো যোগ্যতা। তাহলে দেখো, একটি আদর্শ বা সার্থক বাক্যের জন্য
কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে? একটি আদর্শ বা সার্থক বাক্যের জন্য 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। একটি আকাঙ্ক্ষা, আরেকটি আসক্ত, আরেকটি যোগ্যতা। এই 3টি গুণ বা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা সেই বাক্যকে একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্য বলতে পারি। এখন আকাঙ্ক্ষাটা কি? এখন এই 3টি আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতাটা আসলে কি। প্রথমে আমরা শিখব আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা দেখো, আকাঙ্ক্ষা হলো একটি বাক্যের কিছু শব্দ শোনার পর যদি আরো কিছু শব্দ শোনার ইচ্ছা থাকে তাহলে সেটিকে আমরা বলতে পারি আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাই আকাঙ্ক্ষা। তাহলে দেখো, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাই হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ আমরা যখন কোনো একটি বাক্য পড়ব সেখানে যদি বাক্য পড়ে আমরা অর্থ করতে না পারি, আরো কোনো পদ মিসিং আছে মনে হয় বা আরো কোনো পদ শোনার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা বলবো আকাঙ্ক্ষা। যেমন দেখো, আমরা মাঠে গিয়ে দেখলাম। আমরা মাঠে গিয়ে দেখলাম। আচ্ছা, আমরা যদি এরকমের একটি বাক্য বলি, কোনো বক্তা যদি এই বাক্যটি বলেন আমরা মাঠে গিয়ে দেখলাম, তাহলে যে শ্রোতা মানে যার কাছে বলবে সে কি এই বাক্যটা দিয়ে পুরো অর্থ বুঝতে পারবে? কখনোই পারবে না। আমরা মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম? সেখানে তো কিছু একটা শব্দ থাকবে। আমরা মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম সেই উত্তরটুকু ওখানে নাই। যার কারণে এই বাক্যটি যদি কেউ বলেন তাহলে শ্রোতা সেটা ভালোভাবে বুঝতে পারবে না, আর যে বক্তা সেও ভালোভাবে বোঝাতে পারবে না। কারণ এখানে দেখো, এই বাক্যের অর্থটি পরিষ্কারভাবে বোঝার জন্য এই পদগুলোর পর অন্য পদ শোনার মানে আরো কোনো পদ শোনার ইচ্ছা বা আগ্রহ আছে, তাই বাক্যটি আকাঙ্ক্ষার দোষ রয়েছে, অর্থাৎ বাক্যটি সার্থক বাক্য নয়। তো যদি আমরা পদগুলো এভাবে সাজাই, আমরা মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে। দেখো, আমরা মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে, তাহলে কিন্তু আর অন্য পদ শোনার ইচ্ছা থাকে না। তাহলে আমরা মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য, কারণ এখানে আর নতুন কিছু জানার ইচ্ছা বা আগ্রহ থাকে না, আরো কোনো শব্দ জানার ইচ্ছা বা আগ্রহ থাকে না। তো যদি আমরা এটুকু না দেই যে আমরা মাঠে গিয়ে দেখলাম, কি দেখলাম, এ পর্যন্ত থাকলে এই বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ এটুকু সার্থক বাক্য নয়। কেন? কারণ এখানে আরো কিছু শব্দ শোনার ইচ্ছা থাকে। এজন্য আমরা মাঠে গিয়ে দেখলাম এটি সার্থক বাক্য নয়, এখানে আরো পদ শোনার ইচ্ছা বা আগ্রহ আছে।
যখন বলবো আমরা মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে, তাহলেই এটি সার্থক বাক্য। তো আকাঙ্ক্ষাটা আমরা বুঝতে পেরেছি যে অনেকগুলো পদের পরে আরো কোনো পদ শোনার যদি ইচ্ছা বা আগ্রহ থাকে, এই বাক্যের অর্থটা পরিষ্কারভাবে বোঝার জন্য সেটি হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসবো আসক্তি। দেখো, আসক্তি বানানটা কিন্তু অনেকেই ভুল লেখে। তোমরা যখন এই আসক্তি বানানটা দেখবা অবশ্যই মনে রাখবা আসক্তি অনেকে ভুল করে এটা লেখে, অনেকে ভুল করে এই আসক্তি বানান লেখে। এটা হলো আসক্তি মানে কোনো কিছুর প্রতি নেশা, এটা সঠিক বানান নয়। সঠিক বানান হলো আসক্তি। এটা লেখাটা বাঁকা হয়েছে। আসক্তি শব্দটা আসক্তি নয়। তোমরা যখন এটি পড়বা তখন অবশ্যই বানানটা সঠিকভাবে দেখে নিবা। আসক্তি। এবার দেখো আসক্তিটা আসলে কি। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নামই আসক্তি। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নামই আসক্তি। এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে বাক্যের পদগুলো সঠিক জায়গায় বসানোই হলো আসক্তি। বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে বসানোই আসক্তি। অর্থাৎ আমরা যেভাবেই বলি না কেন সে কথার অর্থটা হলো এরকম, বাক্যের পদগুলো যাতে সঠিক জায়গায় বসে। কারণ একই বাক্য শব্দগুলো যদি আমরা উল্টাপাল্টা করে বসাই তাহলে কিন্তু অর্থ প্রকাশ করতে পারি না। আর তোমরা রোল শ্রেণী লিখে কমেন্টস করেছো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ছাত্রী আতিয়া ফারহা আমাদেরকে মনে রেখেছে, যার জন্য আতিয়া ফারহা আজকে ক্লাসে জয়েন করেছে। দেখে খুবই খুশি হলাম, যদিও সে ইদানিং অনেকগুলো ক্লাসই দেখছে। আচ্ছা, তো আতিয়া ফারহা তুমি তোমার শ্রেণী, রোল, নাম লিখে অবশ্যই কমেন্টস করবে। আচ্ছা, ফারহা কিন্তু শ্রেণী, রোল, নাম লিখে অবশ্যই কমেন্টস করবে। যদিও শ্রেণী লিখতে একটু সমস্যা আছে, কারণ আমরা ক্লাস নিচ্ছি সপ্তম শ্রেণীর। আচ্ছা যাক, তারপরে সমস্যা নাই, সব ক্লাসেরই ব্যাকরণ আছে, সব ক্লাসের স্টুডেন্টই ব্যাকরণ দেখতে পারবে। আচ্ছা, তো এখন দেখো আমরা যে বিষয়ে আলোচনা করেছি যে আসক্তি, বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নামই আসক্তি। মানে বাক্যের পদগুলো তার যথাস্থানে যদি বসে অর্থ প্রকাশ করতে পারে সেটাই আসক্তি। যেমন দেখো, যেমন বাবা ইলিশ থেকে বাজার এনেছেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটি বাক্য লিখলাম বাবা ইলিশ থেকে বাজার এনেছেন। এখন একটি বাক্যের জন্য ক্রিয়া, তারপরে সেখানে কর্তা, সমাপিকা ক্রিয়া যা লাগে সবই কিন্তু এখানে আছে। এখানে কর্তাও আছে, সমাপিকা ক্রিয়াও আছে। অর্থাৎ একটি বাক্যের যতগুলো উপাদান দরকার সবই এখানে আছে। তারপরেও কি এটি সার্থক বাক্য হয়েছে? কারণ বাবা ইলিশ থেকে বাজার আনতে পারেন না। বাবা কি ইলিশ থেকে বাজার আনতে পারেন? কখনোই না। বাবা কি পারেন? বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। এখন দেখো তো কোন বাক্যটি সঠিক? এই নিচের বাক্যটি সঠিক। কেন?
কারণ বাবা ইলিশ থেকে বাজার আনতে পারেন না, বাজার থেকে ইলিশ আনতে পারেন। তাহলে এই যে একটি বাক্য হওয়ার জন্য যতগুলো উপাদান থাকা দরকার সবই এখানে ছিল, এখানে যা আছে এখানেও তাই আছে, তারপরও এটা কি বাক্য হয়েছে? হয়নি। কেন হয়নি? এখানের পদগুলো সুবিন্যস্ত করা নেই, অর্থাৎ কোন পদের পর কোন পদ বসালে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে সেই জায়গায় এখানে সমস্যা রয়েছে। তো পদগুলো তার সঠিক জায়গায় বসানোই হলো পদের সুবিন্যস্ততা, অর্থাৎ সুবিন্যস্তভাবে বসানো। তো আমরা এখানে সংজ্ঞায় লিখেছি বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করা, মানে বাক্যের পদগুলো যেখানে যেখানে বসালে বাক্যটি অর্থ প্রকাশ করতে পারে সেটাই হলো আসক্তি। তাহলে এই বাক্যটি সার্থক বাক্য কেন হয়নি? এখানে আসক্তি অভাব রয়েছে, আসক্তির অভাব, কারণ পদগুলো সুবিন্যস্ত করা নাই। যদি আমরা এই বাজার ইলিশের জায়গায় ইলিশ বাজারের জায়গায় দিয়ে দিই তাহলে পদগুলো যথাস্থানে সুবিন্যস্ত ভাবে বসে এবং পুরো বাক্যটি একটি অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আসক্তিটা দাঁড়ালো কি? যদি বাক্যের পদগুলো সঠিক জায়গায় বসানো না হয় তাহলে বাক্যটি অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এখানে আসক্তি রয়েছে, আসক্তির অভাব রয়েছে। আমরা আসক্তিটা বুঝতে পেরেছি যে আসক্তি হলো বাক্যের পদগুলো সঠিক জায়গায় বসানো। এবারে আমরা দেখব যোগ্যতা। আচ্ছা, যোগ্যতা দেখো, যোগ্যতাটা কি? যোগ্যতা হলো বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নামই যোগ্যতা। বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। তাহলে দেখো, যোগ্যতা হলো বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। যদি আমরা এটা আরেকটু সহজে শিখতে চাই তাহলে আমরা এভাবেও মনে রাখতে পারি যে বাক্যের অর্থের সত্যতা যদি না থাকে তাহলে সেটাই যোগ্যতার অভাব, অর্থাৎ একটি বাক্যের অর্থের সত্যতাই হলো যোগ্যতা। যেমন একটি সার্থক বাক্যের জন্য যা যা লাগে সবই আছে কিন্তু বাক্যটি অর্থ সত্য নয়। যেমন দেখো, যেমন মানুষ আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে। দেখো, মানুষ আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, এখানে হাতি হলো উদ্দেশ্য বা কর্তা, উড়ে হলো ক্রিয়া। তো এখানে উদ্দেশ্য আছে, বিধেয় আছে, এখানে উদ্দেশ্য আছে, বিধেয় আছে, তারপরেও কি এ দুটো বাক্য হয়েছে? হয়নি। কেন হয়নি? মানুষ আকাশে উঠতে পারে না। হ্যাঁ, যদিও আমরা তর্কের খাতিরে বলতে পারি যে হ্যাঁ উড়োজাহাজে করে তো উড়ে, তো উড়োজাহাজে করে যখন উড়ে তখন তো উড়োজাহাজ উড়ে, মানুষ তো উড়ে না। উড়ে কি? উড়োজাহাজ, মানুষ উড়ে না। তাহলে আমরা বলতে পারি মানুষ আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে,
এই বাক্যগুলো অর্থ সত্য নয়, কারণ মানুষ আকাশে উঠতে পারে না, হাতি আকাশে উঠতে পারে না, তাহলে এই বাক্যগুলোর অর্থ সঠিক নয়। যেহেতু বাক্যগুলোর অর্থ সঠিক নয়, তাহলে এগুলো সার্থক বাক্য হয়নি। কোন কারণে? যোগ্যতার অভাব রয়েছে, এই বাক্য দুটোতে যোগ্যতা নেই। তাহলে যোগ্যতাটা কি দাঁড়ালো? আসলে যোগ্যতা হলো বাক্যের অর্থের সত্যতা। যে বাক্যের অর্থটা যদি সত্য না হয় তাহলে সেটা যোগ্যতা হারাবে। আমরা সংজ্ঞায় এভাবে বলেছিলাম, বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ও ভাবগত, এই অন্তর্গত ভাবগত যে মিল বন্ধন সেটা এখানে নাই, যার কারণে এখানে যোগ্যতা নাই। যদি আমরা এভাবে লিখতাম, পাখি আকাশে উড়ে, তাহলে এটি সঠিক বাক্য, কারণ এখানে যোগ্যতা আছে। পাখি আকাশে উঠতে পারে, এই বাক্যটি সঠিক, তাহলে এটি সার্থক বাক্য। এই দুটো সার্থক নয় কেন? এই দুটো সার্থক বাক্য নয় কেন? এখানে যোগ্যতার অভাব রয়েছে, আর বাক্যে যদি যোগ্যতার অভাব থাকে সেটিকে আমরা সার্থক বাক্য হিসেবে গণ্য করতে পারি না। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস ছিল বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য একটি আদর্শ বাক্যের। তো আমরা একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ পেয়েছি। একটি হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমরা তিনটার ব্যাখ্যা করেছি, উদাহরণ সহ বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।